পরীক্ষায় মূলত নত্যবিধানের 5টি নিয়ম থেকে প্রশ্ন এরকম আসতে পারে, নত্যবিধান কাকে বলে, নত্যবিধানের 5টি সূত্র বা নিয়ম আলোচনা করো। তো আমরা সবার আগে নত্যবিধানের সূত্রটি বোর্ডে দেখতে পাচ্ছি, তোমরা খাতায় কিন্তু অবশ্যই তুলে নিতে ভুলবে না। নত্যবিধান কাকে বলে? তৎসম শব্দের বানানে মূর্ধন্য ব্যবহারের যে নিয়ম রয়েছে সেই নিয়মকে মূলত নত্যবিধান বলা হয়ে থাকে। অর্থাৎ কেবল তৎসম শব্দের বানানে মূর্ধন্য লেখার যে নিয়ম কানুন রয়েছে সেই নিয়ম কানুনের নামে কিন্তু নত্যবিধান। বিধান মানে নিয়ম, নত্যবিধান মানে হচ্ছে মূর্ধন্য ব্যবহারের নিয়ম। তোমরা দেখো এখানে খুব সুন্দর করে লেখা আছে মূর্ধন্য, অর্থাৎ মূর্ধন্য ব্যবহারের যে নিয়ম কানুন রয়েছে সেটাই কিন্তু মূলত নত্যবিধানের 5টি নিয়ম। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এটা কি লিখে নিয়েছি? অবশ্যই আশা করছি লিখে নিয়েছি। তৎসম শব্দের বানানে মূর্ধন্য ব্যবহার করার যে নিয়ম রয়েছে সেই নিয়মকে মূলত নত্যবিধান বলা হয়ে থাকে। এবার আমাদের কাজ হচ্ছে নত্যবিধানের 5টি নিয়ম লিখতে। কারণ হচ্ছে কি, পরীক্ষায় মূলত আমাদের 5টি নিয়ম লিখতে বলা হবে এবং এই 5টি নিয়মের জন্য থাকবে হচ্ছে 5 নাম্বার। এই 5 নাম্বার যদি আমরা ভালোভাবে পেতে চাই তাহলে 5টি নিয়ম যথাযথভাবে লেখার মাধ্যমে এবং উদাহরণ প্রয়োগ করার মাধ্যমে আমরা কিন্তু খুব সহজেই এই 5 নাম্বার আমরা আদায় করে নিতে পারবো। তো আসো আমরা এই নত্যবিধানের প্রথম সূত্রটি দেখে নেই। নত্যবিধানের প্রথম সূত্রটি হচ্ছে রি, রিকার, র, রফালা, রেফ, মূর্ধন্যস্ব এবং ক্ষিয়। এখানে মোট 60টি বর্ণ দেখতে পাচ্ছি আমরা। রি, রিকার, র, রফালা, রেফ, মূর্ধন্যস্ব এবং ক্ষিয়। এই 60টি বর্ণের পরে যদি কখনো আমাকে ন লিখতে হয় তাহলে অবশ্যই কিন্তু আমি সেখানে মূর্ধন্য ব্যবহার করব। আমি কি করব? অবশ্যই মূর্ধন্য ব্যবহার করব। কখন ব্যবহার করব? রি, রিকার, র, রফালা, রেফ এবং কি মূর্ধন্যস্ব এবং ক্ষিয়র পরে যদি কোনো ন আসে তাহলে সেখানে অবশ্যই মূর্ধন্য ব্যবহার করা লাগবে। তো আসলে আমরা দেখি কয়েকটা উদাহরণের মাধ্যমে এটা কিভাবে পরিষ্কার করা যায়। ধরো আমি প্রতিটা দিয়ে একটা করে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি। ধরো আমি কিছু টাকা তোমার কাছ থেকে ঋণ চাইলাম, ঋণ, তাই না? এই যে ঋণ, এই যে ঋণ বানানটা যখন আমি ঋণ লিখছি, এই ঋ এর পরে আমি একটা ন লিখছি, সেই নটা কিন্তু অবশ্যই কি না বলতো? মূর্ধন্য। মনে রাখবা মূর্ধন্যর মাত্রা হচ্ছে অর্ধমাত্রা, এই অর্ধমাত্রা যদি আমি দিই তাহলে সেটা হচ্ছে মূর্ধন্য। এরপরে আসলে আমি যে দেখি রিকারের পরে কোন ন বসে, রিকারের পরে কিন্তু মূর্ধন্য বসে। যেমন ধর আমি বললাম তৃণভোজী প্রাণী, এই যে তৃণ, এই তৃণ বানানটা দেখো রিকারের পরে কিন্তু মূর্ধন্য বসেছে। এরপরে দেখো আমি যদি বলি র এর পরে মূর্ধন্য বসে। যেমন ধরো এখন আমরা কি ক্লাস করছি? আমরা এখন ব্যাকরণের ক্লাস করছি। এই ব্যাকরণ বানানটা যখন আমি লিখতে যাচ্ছি তখনই আমার মনে পড়ছে এই র এর পর একটি ন এর ব্যবহার করা লাগবে। যেহেতু আমরা বলেছিলাম এই র এর পর একটি মূর্ধন্য বসে, তাহলে সেক্ষেত্রে এই র এর পরে কি করবো? আমরা একটি মূর্ধন্য দিয়ে দিব। অর্থাৎ রি, রিকার এবং র এর পরে আমরা মূর্ধন্য দেখতে পাচ্ছি। আসলে আমরা রফলার পরে দেখতে পাই কি? ধর আমি বললাম আমার চেহারাটা কেমন যেন হয়ে যাচ্ছে, দিনে দিনে ব্রণ উঠছে। এই যে ব্রণ বানানটা যখন আমরা লিখছি এই রফালার পরে কিন্তু মূর্ধন্য বসেছে। এরপরে দেখো আমি বলছি রেফের পরেও মূর্ধন্য বসে। যেমন ধরো আমি কি বলছি? বর্ণমালা বা বর্ণ। এই যে বর্ণ বলছি আমি, এই বর্ণ লিখতে গেলে কিন্তু আমাকে মূর্ধন্য ব্যবহার করতে হচ্ছে। কারণ কি? এই রেফ ব্যবহার করার কারণে এখানে যে নটি রয়েছে সেই নটি কিন্তু মূর্ধন্য হয়ে যাবে। এরপরে আসো আমরা দেখি এই যে মূর্ধন্যস্ব, এই মূর্ধন্যস্বর পরে কিন্তু কি বসে বলতো? মূর্ধন্য বসে। যেমন ধর আমি বলছি আমি ভীষণ ভালো মেয়ে বা ভালো ছেলে। যখন তুমি ভীষণ ভালো বলছো, এই ভীষণ বানান লিখতে গেলে কিন্তু দেখো এই স্বরের পরে একটি মূর্ধন্য ব্যবহার করা লাগছে। আসার পরে দেখি আমরা এই ক্ষিয়র পরে কি বসে। ক্ষিয়র পরে কিন্তু একটি মূর্ধন্য বসবে। যেমন ধরো তোমরা অনেকক্ষণ যাবৎ বোধহয় আমার জন্য অপেক্ষা করছিলে কখন ক্লাসটি শুরু হবে। এই যে ক্ষণ বানান বলছি আমি, এই ক্ষণ বানান লিখতে গেলে কিন্তু একটি মূর্ধন্যের ব্যবহার করা লাগছে। তাহলে দেখো কত চমৎকার ভাবে আমরা রি, রিকার, রফালা, রেফ এবং ক্ষিয় এবং মূর্ধন্যস্বর পরে মূর্ধন্য বসে তা কিন্তু আমরা উদাহরণের মধ্যে দেখতে পেলাম। তোমাদের পরীক্ষাতে এই রুলস লেখার পরে তোমরা কিন্তু 60টি এক্সাম্পল দেওয়া লাগবে এমন কিন্তু কোনো কথা নাই। আমি জাস্ট এখানে বোঝানোর জন্য সবগুলো এক্সাম্পল ব্যবহার করেছি। তোমরা চাইলে পরীক্ষার মধ্যে 2 থেকে 3টি দিয়ে ইত্যাদি ব্যবহার করতে পারো। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করছি এই নিয়মটি তোমরা ঠিক ভালোভাবে আয়ত্ত করতে পেরেছো। 2 নম্বর নিয়মটা বলছে রি, রিকার, র, রফালা, রেফ, মূর্ধন্যস্ব এবং ক্ষিয় এরপরে যদি স্বরধ্বনি আসে, এরপরে যদি ক বর্গীয় বর্ণ আসে, এরপরে যদি প বর্গীয় বর্ণ আসে, এরপরে যদি অন্ত্যেষ্টিয় বয়সের র, ল এবং হ আসে, তাহলে এর পরবর্তী নটি হয়ে যাবে মূর্ধন্য। অর্থাৎ সেখানে দন্ত ন থাকলেও সেটা মূর্ধন্য হয়ে যাবে।
প্রিয় শিক্ষার্থী, আমরা একটু খেয়াল করি এখানে কি দাঁড়াচ্ছে। দেখো, প্রথম রুলস এর সাথে কিন্তু দ্বিতীয় রুলস প্রায় কাছাকাছি। তবে আমরা একটু খেয়াল করে দেখব, এখানে প্রথম রুলসে বলা ছিল রি, রিকার, র, রফালা, মূর্ধন্যস্ব এবং ক্ষিয়র পরে যদি কোনো ন সরাসরি আসে তাহলে সেটা মূর্ধন্য বসে। কিন্তু এখানে বলা হচ্ছে রি, রিকার, রেফ, রফালা এগুলোর পরে যদি সরাসরি ন না এসে যদি স্বরধ্বনি আসে, স্বরধ্বনি যদি আসে, হ্যাঁ, যদি স্বরধ্বনি আসে বা যদি কবর্গীয় বর্ণ আসে বা যদি পবর্গীয় বর্ণ আসে বা যদি অন্ত্যেষ্টিয় বসন র, ল এবং হ আসে, তাহলে সেক্ষেত্রে কি হবে, অনুস্বার এবং হ আসে, তাহলে সেক্ষেত্রে পরের নটি দন্তন্য না হয় সেটা কিন্তু কি হয়ে যাবে বলতো, মূর্ধন্য হয়ে যাবে। তাহলে আসো আমরা এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। তোমরা কি এই কবর্গীয় বর্ণগুলো চেনো? হ্যাঁ, আমাদের বাংলা বর্ণমালায় ক থেকে ব পর্যন্ত মোট 25টি বর্ণ রয়েছে। এই বর্ণগুলোকে বলা হয় বর্গীয় বর্ণ। এর মধ্যে ক বর্গীয় বর্ণ হচ্ছে ক, খ, গ, গহ, ও, তাই তো? এবং প বর্গীয় বর্ণ কোনগুলো তাহলে তোমরা নিজেরাই বলো, প, ফ, ব, বহ, ম। অর্থাৎ এই 7টি বর্ণের পরে যদি ক বর্গীয় বর্ণ আসে, প বর্গীয় বর্ণ আসে, অর্থাৎ এই বর্ণগুলোর পরে যদি এই জাতীয় বর্ণ আমরা দেখতে পাই, তাহলে এর পরের নটে কিন্তু অবশ্যই কি হয়ে যাবে বলতো, মূর্ধন্য হয়ে যাবে। আসলে আমরা একটু উদাহরণের মাধ্যমে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। যেমন ধর আমি বললাম আমার প্রাণ যায় যায় অবস্থা, এই যে প্রাণ বানান আমরা যে লিখতে যাচ্ছি, দেখো এই প্রাণ বানান লিখতে গেলে আমাকে একটা নয়ের ব্যবহার করতে হবে না? এখন কথা হচ্ছে আমি কি এখানে মূর্ধন্য ব্যবহার করব নাকি দন্তন্য ব্যবহার করব? আমাদের রুলস বলছে, আগে আমাদের মনে রাখতে হবে এখানে কিন্তু পয়ের রুলস না, রুলসটা হচ্ছে এই রফালার রুলস। দেখো এখানে কিন্তু বলা হয়েছিল রফালা, কোথায় রফালা, এই যে রফালা। যেহেতু রফালা রয়েছে, এই রফালার পরে কি রয়েছে, রফালার পরে আমরা একটি আকার দেখতে পাচ্ছি। আকার, দেখো স্বরধ্বনি রয়েছে, অর্থাৎ এই আকারটি একটি স্বরধ্বনি। তাহলে যেহেতু রফালার পরে একটি আকার রয়েছে, তাহলে এর পরের নটা তাহলে কি হবে বলতো, অবশ্যই এখানে মূর্ধন্য ব্যবহার করা লাগবে। আমি তোমাদের বুঝাতে পেরেছি? ধরো আমি একটা সহজ আরো কিছু এক্সাম্পল ব্যবহার করতে পারি। ধরো আমি বললাম, কি বলতে পারি, অর্পণ। এই যে দেখো অর্পণ, অর্পণ বানান লিখতে গেলে কিন্তু আমাদের একটা মূর্ধন্য ব্যবহার করা লাগবে। এবার তোমরা বলতে পারো এখানে কেন মূর্ধন্য হলো? দেখো এখানে মূর্ধন্য হয়েছে, এই যে দেখো প, দেখো প এর আগে কি রয়েছে, একটি রেফ রয়েছে, একটি রেফ। আমরা জানি রেফ আগে দিতে হয়, তারপরে বর্ণটি দিতে হয়, তাহলে রেফটি ওই বর্ণের উপর পড়ে। এই রেফের পরে যেহেতু একটি প রয়েছে, প মানে কিন্তু প বর্গীয় বর্ণ, তাই না? যেহেতু রেফের পরে প বর্গীয় বর্ণ রয়েছে মানে প রয়েছে, তাহলে এর পরের নটি কিন্তু আমরা কি লিখবো বলতো, অবশ্যই মূর্ধন্য লিখবো। আসলে এটার কাছাকাছি আরেকটি বানান আমরা দেখে নেই, অর্জন বানানটা, অর্জন। দেখো এই অর্জন বানান লিখতে গেলে যদি আমি মূর্ধন্য ব্যবহার করি, তাহলে তুমি অনেকে বলবে না স্যার এটা কিন্তু ঠিক হলো না। কেন ঠিক হলো না? খেয়াল করে দেখো, এখানেও রেফ রয়েছে, কিন্তু রেফের পরে আমরা যে বর্ণটা দেখতে পাচ্ছি জ, জ দেখো স্বরবর্ণের তালিকার মধ্যে পড়ে না, জ কিন্তু ক বর্গীয় বর্ণের তালিকার মধ্যে পড়ে না, জ কিন্তু প বর্গীয় তালিকার মধ্যে পড়ে না। যেহেতু এই তালিকার মধ্যে পড়ে না, তাহলে এই রেফের পরে কিন্তু যেহেতু এই জাতীয় কোনো বর্ণ আসেনি, তাহলে এখানে কিন্তু আমরা মূর্ধন্য ব্যবহার করতে পারবো না। এখানে তাহলে কি হবে বলতো, এখানে হবে দন্তন্য। তাহলে এই জন্য এই বানানটিকে আমি এখানে আপাতত কেটে দিচ্ছি, কারণ এটা আমাদের রুলস এর জন্য দরকার নেই। ধরো এরপরে আমি বলতে পারি অগ্রহায়ণ। এই যে আমাদের অগ্রহায়ণ একটি মাস রয়েছে, অগ্রহায়ণ, এই যে খেয়াল করো অগ্রহায়ণ, তাই নয় কি? দেখো এখানে একটি মূর্ধন্য ব্যবহার করা লাগবে। আমরা একটু খেয়াল করি রুলসটা কিসের রুলস, রুলসটা বলছে হচ্ছে এই রফালার রুলস, তাই তো? রফালার পর দেখো কি রয়েছে, একটি হ রয়েছে, এই যে আমাদের হ, আমাদের সূত্র কিন্তু এখনো ঠিকঠাক আছে। এরপরে দেখো কি রয়েছে, একটা আকার রয়েছে, দেখো এই যে একটা আকার রয়েছে, স্বরধ্বনি রয়েছে। দেখো এরপরে কি রয়েছে, একটি অন্ত্যেষ্টিয় রয়েছে, দেখো এখানে আমাদের একটি অন্ত্যেষ্টিয় রয়েছে, এখানে একটু অন্ত্যেষ্টিয় রয়েছে। হ্যাঁ, এই যে দেখো যে আমাদের অন্ত্যেষ্টিয় রয়েছে, যেহেতু আমাদের অন্ত্যেষ্টিয় রয়েছে, তাহলে এখনো রুলস বলছে ঠিক পথে আমরা চলছি। তাহলে কি করব, এরপরে যদি কোনো ন আমাকে ব্যবহার করা লাগলে আমি অবশ্যই সেখানে কিন্তু মূর্ধন্যই ব্যবহার করবো। এই জন্য অগ্রহায়ণ বানানটি মূর্ধন্য দিয়ে। দেখো এত কথা বলছি আমরা, আমরা কি নিয়ে আলোচনা করছি, মূর্ধন্য বানান নিয়ে আলোচনা করছি, তাই তো? এই মূর্ধন্য বানানটা লিখতে গেলে দেখো তো কি হয় ব্যাপারটা, এই যে মূর্ধন্য, তোমরা বলতে পারো মূর্ধন্য বানানে তো অবশ্যই মূর্ধন্য থাকা উচিত, তাই নয় কি? কিন্তু তোমরা জানো নিশ্চয়ই মূর্ধন্য বানানে কিন্তু মূর্ধন্য নাই। কেন মূর্ধন্য নাই বলতো? কারণ দেখো এই যে আমরা রেফ ব্যবহার করেছি বটে, কিন্তু এই রেফের পরে কি রয়েছে, ধ রয়েছে। বলো ধ কি স্বরবর্ণের তালিকার মধ্যে পড়েছে? না। ক বর্গীয় তালিকার মধ্যে পড়েছে? না। প বর্গীয় তালিকার মধ্যে পড়েছে? না, পড়েনি। যেহেতু এই রেফের পরে এই জাতীয় কোনো বর্ণ এখানে দেখতে পাচ্ছি না, এজন্য আমি কখনো এখানে কিন্তু মূর্ধন্য ব্যবহার করতে পারবো না। এই জন্য মূর্ধন্য নিজের বানানি হচ্ছে কি বলতো, দন্তন্য দিয়ে করা লাগে। আমি আশা করছি তোমরা এই দ্বিতীয় রুলসটি ভালোভাবে আয়ত্ত করতে পেরেছো।
আসো আমরা তাহলে আমরা 3 নাম্বার রুলসে কিন্তু চলে যাবো, এখনই চলে যাব। প্রিয় শিক্ষার্থী, তোমরা হয়তো এখনো অনেকে জয়েন করেছো। তোমরা যারা এখন জয়েন করলে মাত্র, বা যারা এখনো মনে হচ্ছে তোমার বন্ধু বান্ধব এই গুরুত্বপূর্ণ ক্লাসটি মিস করে যাচ্ছে, তোমরা অবশ্যই আবারও যদি সম্ভব হয় তাদেরকে মেনশন করে দাও অথবা লাইভটিকে শেয়ার করে দাও, যাতে সবাই অবগত হতে পারে যে এইচডি লার্নিং পয়েন্ট তোমাদের ধারাবাহিক ক্লাসের মাধ্যমে তোমাদের 2024 সালের যেই এইচএসসি পরীক্ষার পূর্ব প্রস্তুতি তা ভালোভাবে সম্পূর্ণ করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, আসো তাহলে আমরা 3 নাম্বার রুলসে চলে যাই। আমরা দেখে নেই টবর্গীয় বর্ণ, বিশেষ করে ট, ঠ, ড, ডহ এই জাতীয় যদি কোনো বর্ণ আমরা পাই এবং এর সাথে যদি কোনো ন যুক্ত অবস্থায় বসে, অর্থাৎ এই ধ্বনিগুলোর সাথে যদি কখনোই আমরা কোনো ন যুক্ত অবস্থায় দেখি এবং সেটা যদি তৎসম শব্দ হয়, তাহলে সেখানে অবশ্যই দন্তন্য ব্যবহার না করে আমাকে কি করতে হবে বলতো, মূর্ধন্য ব্যবহার করতে হবে। যেমন ধর আমি বললাম, এই যে দেখো আমি কি বললাম, আমি বললাম ঘন্টা বেজে উঠলো, এই যে দেখো ঘন্টা, এই যে ঘন্টা বানান আমি যে লিখেছি দেখো, আমি কিন্তু এখানে মাত্রা টান দিইনি, তাই না? কারণ আমার এখানে উদ্দেশ্য হচ্ছে কি এটাকে মূর্ধন্য ব্যবহার করা। তারপর আমি বললাম কি বলতো, হ্যাঁ এই যে দেখো লুণ্ঠন, এই যে দেখো লুণ্ঠন, এই যে লুণ্ঠন বানান লিখতে গেলে 9 ঠ, হ্যাঁ লুণ্ঠন বানানটা লিখতে গেলে কিন্তু আমরা কি করছি বলতো, ঠয়ের সাথে যে নটা ব্যবহার করছি সেটা কি না বলতো, মূর্ধন্য ব্যবহার করছি। এরপর ধর আমি যদি বলি মেয়েটির কাণ্ড কারখানা দেখে আমার খুব অবাক লাগলো, এই যে কাণ্ড কারখানা 9 ঢ, তাই না? এই 9 ঢ যখন আমি লিখছি তখন এই 9 এর সাথে ঢয়ের সাথে যে নটা আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু মূর্ধন্য আকৃতিতে রয়েছে। তাহলে আমরা জানলাম ট বর্গীয় বর্ণ অর্থাৎ ট, ঠ, ড, ডহ এই জাতীয় বর্ণের সাথে যদি আমরা কোনো ন যুক্ত অবস্থায় লিখি তাহলে সেটা অবশ্যই আমরা মূর্ধন্য দিয়ে লেখার চেষ্টা করব যদি সেটা তৎসম শব্দ হয়। এরপরে আসো আমরা পরের রুলসে চলে যাব। পরের রুলসে কি বলছে, হ্যাঁ পরের রুলসে খুব চমৎকার একটি রুলস, প্রো, হ্যাঁ প্রো, পরা, পূর্ব, অপর এই 4টি উপসর্গের পরে যদি অর্ণ শব্দটি বসে যুক্ত হয়, তাহলে এই অর্ণ তোমরা জানো কি না, এটা কিন্তু কি র বলতো, দন্তন্য। হয়ের সাথে কিন্তু দন্তন্য, হ, হ যোগ দন্তন্য ইকুয়াল হচ্ছে দেখতে এরকমটা লাগবে, হ্যাঁ। কিন্তু বলা হচ্ছে যদি এই উপসর্গগুলোর পরে এই অর্ণ বানানটি বসে নতুন করে শব্দ তৈরি করে, তাহলে এই যে দন্তন্যটা যে রয়েছে এই দন্তন্যটা সেটা মূর্ধন্যতে পরিণত হয়ে যাবে। কিভাবে কাজ করবে আসো তাহলে আমরা উদাহরণের মাধ্যমে দেখি। যেমন ধর আমি বললাম প্রো, এই যে দেখো প্রো লিখলাম আমি, হ্যাঁ প্রো যোগ হচ্ছে অর্ণ, ঠিক আছে এই যে লিখলাম। এবার শব্দটা কি দাঁড়াবে বলতো, হ্যাঁ সন্ধির নিয়ম এখানে কাজ করবে, একটা আকার চলে আসবে প্রাণ্য, এই যে দেখো প্রাণ্য, প্রাণ্য লিখতে গেলে এই যে আমি হয়ের সাথে যে নটা দেখতে পাচ্ছি দন্তন্য এটা কিন্তু এখানে মূর্ধন্য আকারে চলে আসবে। অর্থাৎ এই যে প্র উপসর্গের সাথে বসেছে বলে এখানে আর এই দন্তন্যটা থাকবে না, সেটা মূর্ধন্যতে পরিণত হয়ে যাবে। এটা দেখতে কিন্তু আসলে আমরা দন্তন্য মনে করছি কিন্তু এটা আসলে দন্তন্য নয়, এটা কিন্তু আসলে মূর্ধন্য। এরপর আমি বললাম পড়া, পড়ার সাথে আমি বললাম পড়া, হ্যাঁ পড়া যোগ অন্য, হ্যাঁ পড়া যোগ কি বলতো অন্য। আসো একটু দেখি আমরা কি দাঁড়াচ্ছে ব্যাপারটা, এই যে অন্য লিখলাম, এবার দেখো শব্দটা দাঁড়াবে কি বলতো পড়ান্ন, হ্যাঁ এই যে এই নিচে চলে আসবে। এরপর আমি বললাম যদি হ্যাঁ পূর্ব, হ্যাঁ ওই যে পূর্ব লিখলাম, পূর্ব যে কি হবে বলতো অন্য ইকুয়াল কি হবে তোমরা নিজেরাই বলো কি হবে বলো, পূর্বাহ্ন, এক্স্যাক্টলি এই যে পূর্বাহ্ন হয়ে গেল, তাই না এই যে পূর্বাহ্ন হয়ে গেল। আবার অপরাহ্ন যদি লিখি আমরা তাহলে অপরাহ্ন বানানটা কিন্তু আমরা এরকম ভাবে লিখবো, অপরাহ্ন হয়ের নিচে ন চলে আসবে অর্থাৎ দন্তন্য মূর্ধন্যতে পরিণত হয়ে যাবে। আমি আশা করছি তোমরা এই রুলসটি চমৎকার, এই রুলস তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পেরেছো। এরপর আসো আমরা 5 নম্বর রুলসে চলে যাই। 5 নম্বর রুলসে কি বলছে, কি বলছে কতগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য হয়, স্বভাবতই মূর্ধন্য। স্বভাবত মূর্ধন্য মানে কি বলতো, কিছু শব্দ আমাদের বাংলায় রয়েছে যেই শব্দগুলো লিখতে গেলে আমরা মূর্ধন্য ব্যবহার করি যেগুলো আসলে রুলস মানে না, এই নগুলোকে মূলত বলা হচ্ছে স্বভাবতই মূর্ধন্যের ব্যবহার। অর্থাৎ যেই মূর্ধন্যগুলো ব্যবহার হচ্ছে কিন্তু কোনো কারণ নাই। যেমন ধরো আমরা ইতিমধ্যে 4টি রুলস নিয়ে আলোচনা করেছিলাম, আমরা দেখেছিলাম ওই কারণে মূর্ধন্য হচ্ছে, কিন্তু এখানে আমরা কিছু শব্দ দেখব যে শব্দগুলো আসলে কেন মূর্ধন্য হচ্ছে এর কোনো কারণ কিন্তু জানা নাই। এই কারণ ছাড়া মূর্ধন্যগুলোকে বলা হচ্ছে স্বভাবতই মূর্ধন্যের ব্যবহার। তাহলে আসো আমরা এই স্বভাবতই মূর্ধন্যের কয়েকটা বানান দেখে নেই। যেমন ধর আমরা ছোটবেলা থেকে সবাই গণিতকে ভীষণ ভয় পেতাম, তাই না? এই যে গণিত বানান লিখতে গেলে, এই গণিত বানান লিখতে গেলে নিশ্চয়ই তোমরা বলবে স্যার এই গণিত বানান লিখতে গেলে কিন্তু একটি মূর্ধন্য ব্যবহার করা লাগবে।
দেখো তো এই গণিত বর্ণে যে আমরা মূর্ধন্য লিখেছি এর কোনো কারণ কি জানা আছে? কোনো কারণ নাই। দেখো এখানে র, রফলা, রেফ, রিরিক আর কিচ্ছু বসে নাই, টবর্গীয় বর্ণ নাই, তারপরে এখানে মূর্ধন্য ব্যবহার হয়েছে। আবার তোমরা এখানে অনেকে রয়েছে যারা ক্লাসটি করছো, তার মধ্যে অনেকে রয়েছে বাণিজ্য বিভাগের স্টুডেন্ট, তাই না? এই যে বাণিজ্য বানান লিখতে গেলে কিন্তু আমাদের একটি মূর্ধন্য ব্যবহার করতে হয়। দেখো যে মূর্ধন্য বানান চলে আসছে, ঠিক কিনা বলো? ঠিক এরকম অসংখ্য বানান আমাদের রয়েছে। আরো রয়েছে যেমন ধরো লবণ, এই যে লবণ, বেশি লবণ কিন্তু খাওয়া যাবে না। এই যে লবণ বানান লিখতে গেলে কিন্তু আমরা মূর্ধন্য ব্যবহার করছি। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করছি তোমরা এই রুলসটিও ভালোভাবে আয়ত্ত করতে পেরেছো। আমরা কিন্তু এর পরের অংশে কিন্তু চলে যাব, ঠিক কিনা? এর পরের অংশে আমরা চলে যাচ্ছি। এর পরের অংশে কি বলছে? হ্যাঁ, আমাদের মোটামুটি নত্যবিধানের 5টা রুলস কিন্তু আলোচনা করা হয়ে গেছে। আমরা এরপরে আলোচনা করব, কি আলোচনা করবো বলতো? কোথায় কোথায় মূর্ধন্য হয় না। তো আমরা মনে রাখবো যখন আমি নত্যবিধানের রুলস গুলো লিখছি তখন কিন্তু আমি অবশ্যই কোথায় কোথায় মূর্ধন্য হয় না তারও কিন্তু একটা ধারাবাহিক আমার নোটস থাকা লাগবে। অর্থাৎ আমাকে বলতে হবে যে কোথায় কোথায় মূর্ধন্য হয় না। তো আসলে দেখি আমরা কোথায় কোথায় মূর্ধন্য হয় না। একটু খেয়াল করি আমরা। ত বর্গের সাথে কখনো তুমি মূর্ধন্য লিখবা না, সেটা তৎসম শব্দ হোক, সেটা অতৎসম হোক, কিছু যায় আসে না। ত বর্গের সাথে মানে ত, থ, দ, দহ এর সাথে যদি কখনো তুমি যুক্ত বর্ণ আকারে মূর্ধন্য ন পাও তাহলে সেটা অবশ্যই সবসময় দন্ত ন দিয়ে হবে। যেমন আমি বললাম তদন্ত, এই দেখো তদন্ত বললাম আমি, তদন্ত, হ্যাঁ এই যে তদন্ত। দেখো তদন্ত বানান লিখেছি আমি, এই যে নয় ত। মনে রাখবা যেহেতু ত বর্গের সাথে বসেছে কখনো এখানে কি বসবে না বলতো? মূর্ধন্য বসবে না। যেমন আমি বললাম, হ্যাঁ কি বলতে পারি আর বলতো? চন্দ্র বলতে পারি। দেখো চন্দ্র, চন্দ্র কিন্তু একটি তৎসম শব্দ, কিন্তু দেখো তারপরে এখানে মূর্ধন্য লিখছে না। কেন লিখছে না বলতো? দ এর সাথে বসে, দ কি ত বর্গীয় বর্ণের তালিকার মধ্যে পড়েছে, এজন্য ত বর্গীয় বর্ণের সাথে কখনোই আমি মূর্ধন্য ব্যবহার করব না। এরপরে আসা আমরা দেখি সমাসবদ্ধ শব্দে কখনো মূর্ধন্য হয় না। সমাসবদ্ধ শব্দ কোনগুলো বলতো? অর্থাৎ সমাসের নিয়মে যে শব্দগুলো তৈরি করা হয়ে থাকে বা তৈরি হয়েছে ওই যেহেতু শব্দের বানানে আমি কি করবো না বলতো? মূর্ধন্য ব্যবহার করবো না। আসলে এক্সাম্পল দেখি, ত্রিনয়ন, এই যে ত্রিনয়ন, ত্রি তৈরে ফলা ত্রি, ন অন্ত্যেষ্টিয় ন, নয়ন। তো খেয়াল করো তরফালা, রফালা, দেখো এই যে রফালা বসেছে। আমরা কি শিখেছিলাম এর আগে বলতো? ত্রি রফালা থাকলে তার পরের নটা মূর্ধন্য হয়ে যাবে, ঠিক কিনা বলতো? কিন্তু দেখো এখানে রফালা ব্যবহার করার পরেও মূর্ধন্য হচ্ছে না। এখন তোমরা বলতে পারো স্যার কেন হচ্ছে না? কারণ ত্রিনয়ন হচ্ছে একটি সমাসবদ্ধ শব্দ, যেহেতু সমাসবদ্ধ শব্দ এখানে কোনো মূর্ধন্য ব্যবহার করা যাবে না। যেমন ধরো আরো আমি এক্সাম্পল দিতে পারি, দুর্নীতি, এই যে দেখো দুর্নীতি, এই যে দুর্নীতি শব্দটিও দেখো রেফ বসেছে, রেফের সাথে মূর্ধন্যের কথা ছিল কিন্তু এখানে বসছে না। কেন বসছে না? এই শব্দটি কি বলতো? এই শব্দটি হচ্ছে সমাসবদ্ধ শব্দ, এজন্য এখানে মূর্ধন্য ব্যবহার করা যাবে না। এরপর আমরা দেখে আসো বাংলা দেশি শব্দ যেগুলো তদ্ভব শব্দ বা বিদেশি শব্দের বানানো আমরা কখনই কি বলতো? মূর্ধন্য ব্যবহার করব না। মনে রাখবো এগুলো বেলা কিন্তু মূর্ধন্য ব্যবহার করা যাবে না। যেমন আমি দুটো এক্সাম্পল দিই, খুব জনপ্রিয় কিছু এক্সাম্পল আছে আমার কাছে। যেমন আমরা বলি ফার্নিচার, এই যে ফার্নিচার বলছি আমি, ফার্নিচার তোমরা সবাই বোধহয় আমার সাথে স্বীকার করবে ফার্নিচার বানান লিখতে গেলে আমরা অনেকে আমরা কি করি বলতো? মূর্ধন্য ব্যবহার করি। কেন ব্যবহার করি? আমরা মনে করি যেহেতু রেফ ব্যবহার করা হয়েছে তাহলে অবশ্যই এখানে একটি মূর্ধন্য ব্যবহার করা লাগবে। কিন্তু আমাদের বলতে হবে ফার্নিচার কি একটি ইংরেজি শব্দ নয়? যেহেতু এটি একটি ইংরেজি শব্দ তাহলে এর বানানে, যেহেতু বিদেশি শব্দ, এর বানানে কখনোই আমরা মূর্ধন্য ব্যবহার করতে পারবো না, তাহলে এটা আমরা দন্ত ন বানাই দিব, ঠিক আছে? এরপর আমি বললাম কর্নেল, এই যে দেখো কর্নেল বললাম আমরা, কর্নেল, এই যে দেখো কর্নেল। এই কর্নেল লিখতে গেলে আমরা অনেকে মূর্ধন্য ব্যবহার করে থাকি, কিন্তু যেহেতু এটা ইংরেজি শব্দ বা বিদেশি ভাষার শব্দ এখানে আমরা মূর্ধন্য ব্যবহার করতে পারবো না। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করছি নত্যবিধানের রুলস গুলো তোমরা খুব ভালোভাবে আয়ত্ত করতে পেরেছো।